বন্ধুরা, আজকের ঘটনাটি শেয়ার করছি সাদমান নামের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনার গভীরে যেতে চাই। বন্ধুরা, সাদমান ও তার বন্ধুরা মিলে ঠিক করেছিল বান্দরবান ঘুরতে যাবে। সবাই টাকা পয়সা জোগাড় করে দিচ্ছিল। ডিসেম্বরের শুরুতেই তারা বান্দরবান ঘুরতে যাবে। এর মধ্যেই সাদমান অনলাইনে অনেকবার বান্দরবানের বিভিন্ন পর্যটন জায়গাগুলো লিখে সার্চ করে দেখে নিচ্ছিল কোথায় যাওয়া যায়। ফেসবুকেও বিভিন্ন জায়গায় সার্চ করছিল। এমন অবস্থায় বান্দরবান ঘুরতে যাবে লিখে ফেসবুকের একটি গ্রুপে সে একটি পোস্ট দেয়। পোস্ট দেওয়ার পর সেখানকার অনেকেই তাকে নক দেয়। এর মধ্যে একজনের সাথে তার খুব ভালো পরিচয় হয়, নাম আলিফ। আলিফের সাথে তার ভিডিও কল অনেকবার কথা হয়েছে ফেসবুকের মাধ্যমে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহ, সাদমান তার বন্ধুরা মিলে ঠিক করলো শুক্রবারে রওনা দেবে। শুক্রবার রাতে সাদমান এবং তার বন্ধুরা রওনা দিল। রওনা দেওয়ার আগেও সাদমান তার সেই বান্দরবানের বন্ধুর সাথে মেসেঞ্জারে কথা বলে নিয়েছিল। তার বন্ধু বলেছে, তোমরা আসলে হোটেলে ওঠার দরকার নেই, সরাসরি আমার বাসাতেই থাকবে। সাদমান মহা খুশি, যাক অন্তত হোটেলের ভাড়াটা অন্তত বেঁচে গেলাম। সাদমান এবং তার বন্ধুরা রওনা দিয়েছে, কিন্তু বান্দরবান পৌঁছাতে পৌঁছাতে তাদের সারা রাত এবং পুরো দিনটাই লেগে গেল। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আর নাইবা শেয়ার করলাম। সাদমান যখন বান্দরবানে পৌঁছায় তার বন্ধুর কাছে, ঠিক তখন তার বন্ধু আলিফ তাদেরকে তার বাসায় নিয়ে যায়। আলিফের বাসাটা এমন বান্দরবনের পাহাড়ের কাছাকাছি যেন তার ঘরের জানালা থেকে নিচের অনেক গাছের মাথা দেখা যায়। তবে প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেশটি অনেক ভালো লেগে যায় সাদমানের। কিন্তু সাদমানের সাথে তার আরও 5 বন্ধু গেছে, মোট 6 জন। এক রুমে 6 জনের থাকার জায়গা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তারপর আলিফ বলল, যেহেতু তোমরা 6 জন একসাথে থাকতে পারবে না, তাই 3 জন 3 জন করে ভাগ হয়ে যাও। তোমরা 3 জন এখানে থাকো আর 3 জন আমার সাথে আসো। তখন সাদমান বলল, ঠিক আছে। বাকি 3 বন্ধু এখানে থাক। সাদমান সহ আর 2 জন চলে গেল আলিফের সাথে আরেকটি রুমে। রুমটা অনেকদিন থেকে পরিত্যক্ত। একটা বিছানা, জড়সড় চাদর, একটু কেমন যেন ভ্যাপসা গন্ধ। আলিফ বলল, এই রুমে কেউ থাকে না, অনেকদিন থেকে পড়ে আছে, তাই আমি এই রুমটা দ্রুত পরিষ্কার করে দিচ্ছি, তোমরা এই রুমে ঘুমাতে পারবে। আলিফ দ্রুত রুমটা পরিষ্কার করে দিল। পাশের রুম থেকে একটা চাদর এনে বিছানায় পাড়িয়ে দিল, বালিশ দিল এবং সাথে কিছু খাবার, নাস্তা, পানি রেখে দিল, যদি মাঝরাতে কারো ক্ষুধা লাগে তারা যেন সেটি খেয়ে নেয়। এই বলে আলিফ চলে গেল। কিন্তু আলিফ যাওয়ার সময় তার বন্ধু সাদমানকে বলে গেল, কোনো কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন দেবে। তখন সাদমান বলল, কিন্তু তুমি এত রাতে কোথায় যাবে? আলিফ বলল, আসলে আমি একটি হোটেলে নাইট ডিউটি করি, আমাকে ডিউটিতে যেতে হবে। সমস্যা নেই, তোমরা ঘুমাও। শুভরাত্রি বলে আলিফ বিদায় নিল। রাত ঠিক 1টা। হঠাৎ সাদমানের ঘুম ভেঙে গেল। চারপাশটা কেমন যেন ধোঁয়ায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। সাদমান একটু উঠল, কোনো কিছু পোড়া যাচ্ছে মনে হচ্ছে। সাদমান একটু গন্ধ পাচ্ছে পোড়া যাওয়ার। সাদমান উঠে হাঁটতে লাগলো, কোথায় কি পোড়া যাচ্ছে? নাকি ইলেকট্রিক কোনো বোর্ড পোড়া যাচ্ছে, তার এমন গন্ধ? কিন্তু না, কোথাও তো কোনো কিছু পোড়া যাচ্ছে না ঘরের ভিতর। তাহলে ধোঁয়াটা আসছে কোত্থেকে? সাদমান খেয়াল করলো দরজার নিচ থেকে ধোঁয়াটা আসছে, কিন্তু মূল দরজা নয়। যে রুমে তাদেরকে শুইতে দেওয়া হয়েছে তার মাঝের পার্টিশনে আরেকটি দরজা আছে, সেই দরজার নিচ থেকে ধোঁয়া আসছে। সাদমান একটু কৌতূহল হয়ে গেল, ধোঁয়াটা কিসের আর ওই রুম থেকে বা আসছে কেন? নিশ্চয়ই ওই রুমে কোনো কিছু পড়া যাচ্ছে। তাই দ্রুত ঘরের লাইট জ্বালিয়ে সাদমান মাঝের দরজাটা খুলল। মাঝের দরজাটা খুলে সাদমান কোনো কিছুই দেখতে পাচ্ছে না, শুধু ধোঁয়ায় অন্ধকার আচ্ছন্ন। পুরো ঘর যেন ধোঁয়ায় ভরে গেছে। সাদমান ধোঁয়ায় কাশতে লাগলো, কি হচ্ছে এসব? এত ধোঁয়া কেন আর পোড়া গন্ধ কেন? সাদমান দরজাটা খুলে দিয়ে সরে আসলো। একটু পরেই ধোঁয়া উধাও হয়ে গেল। সাদমান আবার হাঁটতে হাঁটতে সেই দরজার কাছে গিয়ে পাশের রুমে উকি দিল। কিন্তু এতক্ষণ যে ঘরে এত ধোঁয়া, পুড়ে যাওয়ার গন্ধ হচ্ছিল, সে ঘরের সব কিছুই ঠিকঠাক, কোথাও কিচ্ছু পড়া যায় নাই। তাহলে এত ধোঁয়া আর এত বিশ্রী গন্ধ এসলো কোত্থেকে? সাদমান একটু অবাক হয়ে গেল। সাদমান হয়তো ভাবলো, যাক, অন্য কোনো একটা ভুল বা কোনো কিছু সে ভুল দেখেছে। এই জন্য সাদমান চিন্তা করলো, এখানে আর দেরি নয়,
দ্রুত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু সাদমানের গলা তখন শুকিয়ে কাঠ। উঠে একটু পানি পান করবে। সাদমান উঠল, উঠে বোতল থেকে পানি নিয়ে পান করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই মনে হচ্ছে পাশের রুমে কেউ একজন দাপাদাপি করছে, ছটফট করছে। হয়তো কেউ একজন, মনে হচ্ছে কেউ কাউকে মেরে ফেলছে, এমন গোংরানির আওয়াজ। সাদমান এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে তার এক বন্ধুকে ডাকতে লাগলো, এই আসিফ, ওঠ না, ওঠ, দেখ তো পাশের রুমে এরকম হচ্ছে। আসিফ ঘুমের ঘরে বলল, তোর যত আবল তাবল কথা, তুই যা, গিয়ে দেখ কি হচ্ছে। সাদমান তখন কৌতূহলবশত একটু একটু করে এগোতে লাগলো। আসলে পাশের রুমে হচ্ছেটা কি? সাদমান ভয়ে ভয়ে আবার দরজার কাছে গেল। দরজা থেকে উকি দিতেই সাদমানের চোখ আকাশে উঠে গেল। কেউ একজন গলায় রন্না পেঁচিয়ে ঝুলছে এবং লাফাচ্ছে, আত্মহত্যা করছে। কিন্তু কথা হলো, এ আসলো কোথা থেকে ভিতরে? একটু আগেও তো আমি এই রুমে আসছিলাম, কোথাও কিচ্ছু দেখতে পাই নাই। সাদমান দৌড়ে এসে তার বাকি দুই বন্ধুকে ডাকতে শুরু করলো। সাদমান রীতিমতো প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার দুই বন্ধু ঘুম থেকে আচমকা উঠে বলল, কি হয়েছে, পাগল হয়েছিস নাকি এত রাতে? বলল, দোস্ত, আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আরে কি দেখেছিস? কয়, আয় পাশের রুমে আয়, এই যে মাঝের দরজাটা দিয়ে দেখ, ও পাশে একজন মেয়ে গলায় রন্না পেঁচিয়ে আত্মহত্যার জন্য ঝুলে পড়েছে, সে দাবাদাবি করছে, চল তাকে নামাতে হবে। এ কথা শুনে তার দুই বন্ধু হুড়িমুড়ি খেয়ে বিছানা থেকে নামলো। নামার পর তিনজন মিলে পাশের রুমে চলে গেল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। তবে ধর্নার সাথে লাগানো রন্নাটা ঠিকই ঝুলছিল, অর্থাৎ কিছুক্ষণ আগে কেউ একজন এখানে আত্মহত্যা করার জন্যই আসছিল। কিন্তু সে গেল কোথায়? দরজা তো লাগানোই আছে এখনো। আর যে রুমে এই ঘটনাটা, সে রুমে বের হওয়ার মতো আর কোনো দরজা নেই। অর্থাৎ আমাদের রুমের দরজাটি পুরোটা খুললে তারপর সে বের হতে পারবে। তাহলে এখানে যে একটু আগে ঝুলছিল, সে কোথায়? কিন্তু রন্নাটা ঝুলেছিল। এটা দেখে রীতিমতো তার দুই বন্ধু সহ সাদমান প্রচণ্ড ভয় পেয়ে গেল। এবার সাদমান বুঝতে পারল যে তাদের সাথে আসলে স্বাভাবিক কিছু ঘটছে না, অস্বাভাবিক কিছু এখানে ঘটছে, যার কারণে এই অবস্থা। সাদমান ওপাশ থেকে চলে এসে তার বন্ধুকে ফোন দিতে লাগলো। তার বন্ধু কোনোভাবে ফোনটা রিসিভ করলো না। অনেকক্ষণ তারা নির্ঘুম রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে বসে পড়ল বিছানার উপরে। কিন্তু কিভাবে কি হলো, কোনো কিছুই বুঝে উঠতে পারল না। সাদমান চিন্তা করল, তার বাকি তিন বন্ধু পাশের রুমে আছে, ওরা ঠিক আছে তো? সাদমান তখন উঠে দাঁড়ালো, বলল, পাশের রুমের বন্ধুদেরকে আগে দেখে আসি। মূল দরজাটা খুলে সাদমান বের হলো পাশের রুমের বন্ধুদের কাছে যাওয়ার জন্য। সাদমান হাঁটি হাঁটি পা পা করে একটু করে এগোচ্ছে। চারপাশে প্রচুর শীত, কুয়াশায় আচ্ছন্ন। দূরের কিছু ল্যাম্পপোস্টের লাইট দেখা যাচ্ছে। একটা ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছে রাতের বেলা। যে জায়গাটা দিনের বেলায় এত রোমান্টিক হলো, সে রাত হতেই এত ভৌতিক কেন? সাদমান পাশের রুমে গিয়ে দরজায় টোকা দিচ্ছে আর তার বন্ধুদেরকে ডাকছে, এই ওঠ, তোরা আছিস? আসিস তোরা? ডাকছে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসছে না। হঠাৎ সাদমানের কাঁধে কেউ একজন হাত দিল। সাদমান আচমকাই ঘিরে তাকালো। পিছনে তাকিয়ে দেখে তার বন্ধু আসছে। বলছে, কি ব্যাপার, তুমি এত ভয় পেয়ে গেছো কেন সাদমান? সাদমান বলল, আলিফ, তুমি আসছো? আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি ফোনটা পর্যন্ত রিসিভ করলে না। আলিফ বলল, আসলে ডেস্কে ফোনটা রেখে আমি একটু রুমে তদারকি করতে গেছিলাম, এসে দেখলাম তুমি অনেকবার ফোন দিয়েছো, তারপর থেকে আমি তোমাকে ফোন দিচ্ছি, কিন্তু তোমার ফোনে তো ফোনই ঢুকছে না। সাদমান দেখলো কখন যেন তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তখন আলিফ বলল, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এত রাতে বাকিদের ডাকছো কেন? আর তুমি এত ঘামলে কেন? আলিফের কথা শুনে ভেতর থেকে তার বাকি দুই বন্ধু বের হয়ে আসলো। তারা এসে ঘটনার বর্ণনা দিতে লাগলো। তখন আলিফ বলল, আরে আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম যে মাছের দরজাটা খুলে ওপাশের রুমে তোমাদের যাওয়ার দরকার নাই, যা কিছু ঘটুক ঘটে যাক, তোমরা ওইদিকে তাকাবে না। কিন্তু আসলে আমার খেয়াল ছিল না যে তোমাদেরকে বিষয়টা বলে যাব। সাদমান একটু কৌতূহল নিয়ে বলল, কেন? ওপাশে গেলে কি হবে? ও পাশে কি? তখন আলিফ বলল, পাশের রুমটা আমরা আসলে কেউ যাই না, কেউ ব্যবহারও করি না। আর তোমরা যে রুমে ঘুমাচ্ছ সেটি ছিল আমার রুম। আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম। আমার সেই বান্ধবীকে আমি এই রুমে নিয়ে এসে রেখেছিলাম। প্রায় এক সপ্তাহ এই রুমে আমরা ছিলাম। বিষয়টি আমার পাশের এলাকার 2-3টা ছেলের নজরে আসে।
ওরা একটু গ্যাং টাইপের। ওদের কাজই হচ্ছে এরকম যারা থাকে তাদেরকে ধরে টাকা আদায় করা। ওরা আমার বাসায় এসে আমার সাথে অত্যাচার জুলুম চালায়, টাকা আদায় করে। আমি 1,00,000 টাকাও দিয়েছিলাম, কিন্তু তারপর ওরা ক্ষান্ত হয় নাই। এই রুমের মধ্যেই ওরা ঢুকে আমার সেই প্রেমিকাকে ধর্ষণ করে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, ধর্ষণের পর আমার প্রেমিকাকে নিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে হাত পা বেঁধে আবারও পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দফায় দফায় 2 বার তারা ধর্ষণ করে আমার প্রেমিকাকে। আমি কিছুই করতে পারিনি, আমাকে খাটের পায়ের সাথে বেঁধে রাখা হয়েছিল। তারপর ধর্ষণ করার পর তারা চলে যায়। এরপর আমার প্রেমিকা অসুস্থ শরীর নিয়ে উঠতে উঠতে আমার দিকে এসে বলে যে, তোমার সাথে আমি ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু ওরা আমাকে তোমার সাথে ঘর বাঁধার সেই স্বপ্নটা পূরণ হতে দিল না। আমি চিৎকার করে বলতে লাগলাম, এসব তুমি কি বলছো? যা হবার হয়ে গেছে, আমি এসবের কিচ্ছু ধারি না, তুমি শুধু আমি এটাই জানি, প্লিজ আমার হাত পায়ের বাঁধন খুলে দাও। কিন্তু আমার প্রেমিকা অভিমানে ঘৃণায় কোনো কিছু না খুলে তার রন্না নিয়ে পাশের রুমে চলে যায়। সেখানে সে ধর্নার সাথে রন্না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। অনেক কষ্টে আমি এই বাড়িটা ছেড়ে চলে গিয়েছিলাম। এরপর থানায় মামলা করেছিলাম, কিন্তু আজও পর্যন্ত তার কোনো সঠিক বিচার পাইনি। কিন্তু ওই রুমে আমি ঘুমাতে পারি না, ঘুমালেই আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে। তার চেয়ে বড় কথা, ওই রুমে যখন আমি ঘুমাতে যাই, ঘুমের মধ্যেও আমি দেখতে পাই আমার সেই প্রেমিকা আমার পাশে এসে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে, যার কারণে ওই ঘরটাতে আমি অনেক দিন থেকে থাকা বন্ধ করে দিয়েছিলাম। এরপরে অনেকবার ওই ঘরে অনেকেই অনেক কিছু দেখেছে। আরও আগেও অনেক বন্ধু বান্ধব এসেছিল, তারাও থাকার চেষ্টা করেছে, কেউ থাকতে পারেনি। কিন্তু আমি ভেবেছিলাম যেহেতু তোমরা 3-4 জন আছো একসাথে, কিছুই হবে না। কিন্তু এরকম ঘটনা যে ঘটবে আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, যা হবার হয়ে গেছে, ভুলে যাও। চলো, তোমরা আর এখানে থাকার দরকার নেই। বাকি বন্ধুদেরকে ডাকো, ওদেরকে নিয়ে আমি আমার সেই হোটেলেই তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিব। এরপর ঠিক সেই মধ্যরাতে তার বাকি 3 বন্ধু সহ তারা 6 জন আলিফের পিছু পিছু হোটেলে চলে যায়। বন্ধুরা, এই ছিল ঘটনা। পরবর্তী ঘটনা নিয়ে আবারও হাজির হব। এমন ভৌতিক বাস্তব ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।